আচ্ছা মাহফুজ মিশা, আপনারা জানেন জাতীয় রাজনীতির পাশাপাশি সবার দৃষ্টি ছিল ডাকসু এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের দিকে। সেই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যখন ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীরা নানাভাবে প্রস্তুতি নিচ্ছে, প্রশাসন প্রস্তুতি নিচ্ছে, তখন নতুন আলোচনা যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে। বিশেষ করে হল কেন্দ্রিক ছাত্র সংগঠনের অ্যাক্টিভিটিস বা কর্মসূচি থাকবে কিনা সেটি নিয়ে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৈঠক করে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি। সেসব নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। স্বাগত আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ছাত্র ইউনিয়নের সভাপতি মিটমল্লার বসু। আপনাকেও স্বাগত। এবং আছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরাদ। আপনাকেও স্বাগত। শিপন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। প্রথম ইস্যু হচ্ছে যে ভাইস চ্যান্সেলরের সঙ্গে আজকে আপনারা যখন বসলেন তখন তিনি বলছিলেন যে সাধারণ শিক্ষার্থীরা একটা ট্রমার মধ্যে আছে, মানে আমাদের ছাত্র রাজনীতির বিভিন্ন সময়ের হাল হকিকত সেটা নিয়ে। ফলে এই ট্রমাটা কি কেবলই গেল 16 বছরের, মানে ছাত্রলীগের শাসনামলের কথা বলছি, নাকি তার আগে ধারাবাহিকভাবে আপনারা ক্ষমতায় ছিলেন, মানে আপনার দল যেটি মূল দল সেটি ক্ষমতায় ছিল, সেটির অংশীদার জামাত ইসলামী ছিল, তারও আগে আবার আওয়ামী লীগ ছিল, কখনো জাতীয় পার্টি ছিল, নাকি সব মিলিয়ে? এবং এই ট্রমার দায় আসলে কে নেবে শিপন? আসলে আমরা যেটা মনে করি আর কি, আমরা আসলে এই প্রজন্মের যারা আছি, আমরা কিন্তু বিএনপি সর্বশেষ যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, এখন যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারা কিন্তু বিএনপির শাসনামল দেখেনি। তারা যতটুকু বিএনপি সম্পর্কে জেনেছে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা আমলে যেভাবে মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে বা জানানো হয়েছে, তারা কিন্তু সেভাবেই জেনেছে, সেভাবেই শিখেছে, সেভাবেই কিন্তু তারা বেড়ে উঠেছে। সুতরাং আমরা যেটা মনে করি যে বিগত 1.5 দশক ধরে আমরা যেটাকে ফ্যাসিবাদী শাসন আমল বলছি, 71 পরবর্তী সময়ে বাংলাদেশের সবথেকে ভয়াবহ যে শাসন আমল, সেই শাসন আমলের কথা যদি আমরা ধরি তাহলে বিগত 15 বছরই হচ্ছে বাংলাদেশে সবথেকে ভয়াবহ শাসন আমল। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বিগত 15 বছর বাংলাদেশের ছাত্র রাজনীতির নামে যে ধরনের রাজনীতির চর্চা হয়েছে সেটি কোনোভাবেই ছাত্র রাজনীতি না। সেই রাজনীতিটা একটি সন্ত্রাসী রাজনৈতিক কর্মকাণ্ড ছিল। এখন সেই রাজনীতির দায় আজকে একটি বড় সংগঠন হিসেবে অনেকে আমাদের উপর ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রমূলকভাবে চাপানোর চেষ্টা করছে। কিন্তু দেখেন, সেই রাজনীতির বিরুদ্ধে সবথেকে বেশি আন্দোলন কারা করেছে, সংগ্রাম কারা করেছে, এবং সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সবথেকে বেশি নির্যাতন নিপীড়নের শিকার আমরা। গেস্ট রুম বলেন, গণরুম বলেন, রাজপথে বলেন, এই যে আমাদের যে গণতান্ত্রিক বা সাংবিধানিক অধিকার, সেই অধিকার আদায়ের লক্ষ্যে সবথেকে বেশি নিপীড়নের শিকার কিন্তু আমরা, রাষ্ট্রযন্ত্রের শিকার আমরা। তো সেই দায় যদি নতুন করে চাপানোর যে ষড়যন্ত্র, আমরা মনে করছি এটা আমাদের যে অধিকারের লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে স্পিরিট বা চেতনা, সেটির সাথে সাংঘর্ষিক। তাহলে হচ্ছে এইবারের এই উত্তেজনাটা শুরু যেভাবে, সেটা হলো 18টি হলে আপনারা আহ্বায়ক কমিটি দিলেন এবং দেখা গেল সেই কমিটির ভিতরে মর্জি সমত 593 জনের কমিটি, তার ভিতরে বেশ কয়েকজন যারা ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন, এবং আপনাদেরও পরীক্ষা নিরীক্ষা করে আপনারাও দেখলেন যে 6 জন অন্তত এটি গোপন করেছে। ফলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা রেগুলার শিক্ষার্থী, আপনি মেঘ বা ফরাদ যাকেই বলে, আপনারা পরস্পরকে চিনেন। ফলে আপনার সংগঠনের হলের কমিটিতে যারা আসবে তাদের ব্যাকগ্রাউন্ডকে এটার জন্য নিশ্চয়ই গোয়েন্দা সংস্থার তথ্য লাগে না। ফলে এটি কেন করলেন? এটি যে কারণে হয়েছে আমরা যেটি মনে করি, দেখেন, আমরা কিন্তু দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করিনি। তো যারা হলে ছিল, যারা আমাদের সাথে এই 5 আগস্টের আগে হল থেকে এসে কর্মসূচি পালন করতো এবং আমাদের সাথে যোগাযোগ রাখতো, তারা কিন্তু হলে থাকতো। অধিকাংশ শিক্ষার্থী হলে থাকতো। এখন হলে থাকার কারণে যেটা হয়েছে, হলের মধ্যে কিন্তু তাদের তখন যেহেতু ক্ষমতাসীন হিসেবে ছাত্রলীগ ছিল, ছাত্রলীগের সাথে অনেকেরই থাকা দরকার হয়েছে। তো সেই থাকতে গিয়ে অনেকের ছবি যখন প্রকাশিত হয়েছে, আমরা কিন্তু সেটিকে দায় এড়িয়ে যাইনি। আমরা দায় না এড়িয়ে আমরা কি করেছি, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছি এবং অন্যান্য অভিযুক্তদের স্বচ্ছতার জন্য আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। সেই তদন্তের ভিত্তিতে আমরা কিন্তু পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের দিক থেকে আমরা কিন্তু একদম স্বচ্ছতা এবং আমাদের জবাবদিহিতার জায়গাটাই কিন্তু একদম পরিষ্কার আর কি। এই বিষয়ে কোনো মনে করি না কোনো বিতর্ক থাকার পরিষ্কার। শিবন, তাহলে আপনারা যখন হল কমিটি দিলেন সেটির প্রতিবাদে কেন কোটানকোট সাধারণ শিক্ষার্থীরা মধ্যরাতে রাস্তায় নেমে আসলো? আচ্ছা, আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আমরা হল কমিটি দিয়েছি সকাল 10টায়। সকাল 10টায় যখন হল কমিটি হলো তখন কিন্তু কোনো প্রতিবাদ হয়নি।
দুপুরে হয়নি, বিকালে হয়নি, সন্ধ্যায় হয়নি, হলো কখন? হলো হচ্ছে রাত 12টার পরে। রোকেয়া হলের মেয়েরা বলছে তারা প্রপোজকে একটা নির্দিষ্ট সময় দিয়েছিল। না, এটা আমরা দেখেছি যে এটা সন্ধ্যার পর থেকে, এবং আমাদের হল কমিটি দেওয়ার পরে আমরা খুব স্পষ্টভাবে আমি বলতে পারি আমরা নজর রাখছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি শিক্ষার্থী সংসদ গ্রুপ আছে যারা ভিন্ন কিছু রাজনৈতিক সংগঠন দ্বারা পরিচালিত হয়। আমি যদি স্পেসিফিক বলি, সেখানে শিবিরের কিছু নেতাকর্মী রয়েছে এবং একই সাথে অনেকে আবার সেখানে গুপ্তভাবেও আছে, এবং একই সাথে অন্য যে সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের কিছু নেতাকর্মী তাদের মাধ্যমে পরিচালিত হয়। আমরা দেখেছি সকাল 10টার পর থেকে এই 2টি গ্রুপে ক্রমাগতভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কানো হয়েছে। কীভাবে উস্কিয়েছে? এই ধরনের পোস্ট দেওয়া হয়েছে যে আবার হল রাজনীতি, আবার গণরুম সংস্কৃতি ফিরে আসবে, আবার ওই ছাত্রলীগের মতো। অথচ দেখেন যে এই যে গণরুম, গেস্ট রুম বা যে অপরাজনীতি বিগত দিনে ছিল, সেই অপরাজনীতির সব থেকে বড় ভুক্তভোগী আমরা বারবার প্রশাসনকে, বা বিগত 1 বছরে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মকাণ্ড দেখেন, এখন পর্যন্ত আমার সাথে 2জন আলোচক আছে, তারা পর্যন্ত অভিযোগ করতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নেতা কিংবা কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে। কিন্তু আপনার দল যখন আগে ক্ষমতায় ছিল, ধরেন আমরা যদি 91 থেকে 96 বা 2001 থেকে 6 বলি, সেই সময় ছাত্র দল কি করেছে সেই স্মৃতি কি সবাই ভুলে গেছে মনে হয়? দেখেন, আমরা যারা নতুন প্রজন্ম, এই প্রজন্ম, আমরা কিন্তু বলেছি যে বিএনপি কিন্তু 20 বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। 20 বছর, এই 20 বছর বিএনপি একটি ইতিবাচক এবং একটি গণতান্ত্রিক রাজনীতির লক্ষ্যে তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই আন্দোলনের সম্মুখ সারিতে থেকে এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে কিন্তু আন্দোলন করছে। এর মধ্যে হ্যাঁ, অতীতে যদি আমাদের ভুল ত্রুটি থাকে আমরা কিন্তু সেটিকে শুধরে, দেখেন আমরা প্রথম বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের যে আলাপ আলোচনা এখন হচ্ছে বা যে সংস্কার হচ্ছে, এই সংস্কার আলোচনা প্রথম কারা করেছে? প্রথম তো আমাদের দিক থেকে এসেছে। তো সুতরাং বলা যায় যে রাষ্ট্রীয় যে পরিবর্তিত যে রাজনীতির যে সূচনা, এটি কিন্তু বিএনপির মাধ্যমে বা আমাদের মাধ্যমে কিন্তু। আমি আবার আপনার কাছে আসবো মেঘ, আপনার কাছে আসি যে আজকে উপাচার্য মহোদয় যে বৈঠক ডাকলেন, সেটা নিশ্চয়ই একটা উদ্দেশ্য ছিল যে উদ্ভূত পরিস্থিতির একটা সমাধান খোঁজা। সেই সমাধান খোঁজার বৈঠকে আপনারা গেলেন, কিন্তু আপনারা শুরুতেই বেরিয়ে আসলেন কেন? প্রথম কথা হচ্ছে এটা একটু ক্লিয়ার করা দরকার যে আমরা শুরুতে বেরিয়ে আসিনি, আমরা ওখানে ছিলাম। আমাদের বক্তব্য না, আচ্ছা, অনেকগুলি সংগঠন বের হয়েছে। প্রথমত আমার সংগঠন যেটি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আমরা বের হয়েছি আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য প্রদান করার পরে, এবং আমাদের মধ্যে একটা আলোচনা ছিল যে আমরা কি এই মিটিংটা বয়কট করতে চাই, নাকি হচ্ছে আমরা এই মিটিংটা ওয়াক আউট করতে চাই। তো আমরা আসলে নিজেরাও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিই যে যেহেতু এটা একটা সমস্যা খোঁজার মিটিং, কাজে এখানে যদি আমি পার্টিসিপেট না করি তাহলে আমি আমার যে বক্তব্য, সেই বক্তব্য সেখানে দিয়ে আসতে পারবো না। একই সঙ্গে আমি যদি এই মিটিংটা গোটাটা অ্যাটেন্ড করে আসি, তাহলে এটা এক ধরনের রেফারেন্স পয়েন্ট হিসেবে থাকবে যে এই যে আমি তো শিবিরের সাথে মিটিং করার যে ব্যাপারটি, সেই মিটিং করছি, তাহলে পরবর্তীতে যদি কখনো আবার এরকম কোনো মিটিং হয় এবং সেখানে আমি বলি আমি শিবিরের সাথে বসবো না, তখন আমার অতীতের রেফারেন্সটাকে আরেকবার করে টেনে নিয়ে আসা হবে। এখন এটা গুরুত্বপূর্ণ কেন? দেখেন, এখানে বারবার করে আমার মনে হয় যে অনেক কথার মধ্যে জিনিসপত্র গুলিয়ে যাচ্ছে। একটু জুম আউট করে চিন্তা করা দরকার। ছাত্র শিবির ক্যাম্পাসে একটা খুবই স্ট্রং সংগঠন, তারা স্বীকার করুক আর না করুক, তার অনেক নেতাকর্মী আছে বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন। তারা এখন, আমি তো তারা হঠাৎ করে তো নাই হয়ে যাবে না, তারা ক্যাম্পাসে থাকবে, আমরাও থাকবো। তাহলে এটা সুরাহা কি হতে পারে? আমরা গত বছর 12ই আগস্ট থেকে বলতেছি যে আপনার পরিবেশ পরিষদের যে চুক্তি ছিল 2024, হ্যাঁ, পরিবেশ পরিষদের যে চুক্তি, সেই পরিবেশ পরিষদের চুক্তি লাগু করা হোক, এবং পরিবেশ পরিষদের যে আমরা কিন্তু, এবং এটা কিন্তু যেই অপরাপর যেই সংগঠনগুলি, ছাত্র দল বলেন বা বামপন্থী সংগঠনগুলো বলেন, এরা কিন্তু আওয়ামী লীগ আমলেও ক্রমাগতই দাবি করে আসতো যে পরিবেশ পরিষদ কার্যকর করতে হবে, পরিবেশ পরিষদ চালু করতে হবে। কাজে এই কথা বলার কোনো সুযোগ নাই যে আওয়ামী লীগ করলো এবং তারপর তারা পরিবেশ পরিষদ চাওয়া শুরু করলো। কিন্তু 12ই আগস্ট আমাদেরকে লিয়াজো কমিটি, যে লিয়াজো কমিটি ছাত্র সংগঠনগুলির সাথে বসেছিল, সেই লিয়াজো কমিটি আমাদের সাথে একটা প্রতারণা করেছিল। মাহফুজ আলমরা আমাদের সাথে একটা ক্লিয়ার প্রতারণা করেছেন। মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আক্তার হোসেন, তারা মিটিংয়ে বসেছেন। মিটিংয়ে বসার পর প্রথমে আলোচনা হয়েছে যে যেই দুটি সংগঠন বিষয়ে 90-এর যে চুক্তি, সেই চুক্তিতে একটা দ্বিমত আছে এবং তাদেরকে ওই চুক্তির বাইরে রাখা হচ্ছে। আপনার একটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির, আর একটা হচ্ছে ছাত্র সমাজ। তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে? তা তখন ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এই এজেন্ডাটা এত ইম্পর্টেন্ট ছিল, এবং 15ই আগস্ট জাতীয় ছুটি থাকবে কি থাকবে না, তাই সেই এজেন্ডাটাও খুব ইম্পর্টেন্ট ছিল। তো তখন সবার কথার মধ্যে একটা মিডল গ্রাউন্ড হিসেবে মাহফুজ আলম বলেন, ঠিক আছে, তাহলে আমরা এই মিটিংটা করি, সবাইকে ডেকে, তারপরে ইসলামিক ছাত্র শিবির এবং আপনার
জাতীয় ছাত্র সমাজ ছাত্র সমাজকে কীভাবে ইনক্লুড করা হবে বা ইনকর্পোরেট করা হবে সেই প্রসেস আমরা করব। এখন মুশকিলটা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির এমন একটা আচরণ করছেন যে এটা কখনো এক্সিস্টই করতো না। মানে এমন একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে যেন বা যে 2013 পর্যন্ত ছাত্র শিবির একটা নর্মালাইজড সংগঠন ছিল ছাত্রদের অন্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে। তারপরে কিছু কুচক্রী বাম শেখ হাসিনাকে ভুল বুঝানোর মাধ্যমে তাদের নেতাদের ফাঁসি দিয়ে এবং তাদেরকে হত্যাযোগ্য করে তুলে তাদেরকে ক্যাম্পাস তাড়া করেছে। কিন্তু রিয়ালিটি তো অনেক ডিফারেন্ট। আপনি নিজে 80-90-এর দশক সম্পর্কে জানেন। আপনি জানেন 80-র দশকে কিভাবে করে এমন একটা ছাত্র সংগঠন আপনি খুঁজে পাবেন না যে ছাত্র সংগঠনের শহীদ নাই শিবিরের হাতে। এখন ফরহাদ বলবে যে উনারাও উল্টাটা বলতে পারে যে এমন কোনো ছাত্র সংগঠন নাই যে ছাত্র সংগঠন হাতে উনাদের শহীদ নাই। কিন্তু আমরা যদি এই তর্কটা রাখেও একটু চিন্তা করি তার মানে কি? তার মানে এখানে একটা সংকট সবসময় ছিল, সেটা তাদের এই গুপ্ততার যে চর্চা, এই চর্চাও নতুন না। এখন সেখানে কিভাবে এটার একটা সেটেলমেন্ট হবে সেটা তো করা লাগতো, কিন্তু সেটা না করে কি হলো, এখন উনারাই পারলে বলেন যে আপনারা 2013-তে আমাদের হত্যাযোগ্য করছেন, এই জন্য আপনাদেরই পারলে আপনাদেরই আর কি মানে উনারা বলেন না, ওনারা দায়িত্বশীল ব্যক্তি, কিন্তু উনাদের নিচের স্তরের অনেক লোকজন এই ভাষায় কথা বলেন যে তাদের শাহবাগীদের কিভাবে করে রাজনীতিতে করা হয়, যারা এই করছে পুনর্বাসন করা হয় ইত্যাদি ইত্যাদি। তো আমাদের অবস্থানটা খুব ক্লিয়ার। আমার কথা হচ্ছে যে এই আপনার হয় একটা অভ্যুত্থানের পর আপনার যে পুরানো সামাজিক চুক্তি, সেই চুক্তি সম্পূর্ণ ফেলে দিয়ে আপনার বলতে হয় যে সামাজিক চুক্তির এই সংকট ছিল, আমরা নতুনভাবে সামাজিক চুক্তিটি এভাবে করব। অথবা পুরাতন যে চুক্তিটি, সেই চুক্তিটির একটি কন্টিনিউয়েশনের মাধ্যম খুঁজতে হয়। মুশকিলটা হচ্ছে প্রশাসন এই কাজ করে না। প্রশাসন করে কি কখনো, এটা খুব ইন্টারেস্টিং, যে যখনই কোনো একটাভাবে পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হয় ছাত্র শিবিরের জন্য ক্যাম্পাসে, তখন কিভাবে যেন কিছু একটা ঘটে এবং তারপরে এমন একটা মিটিং তৈরি করা হয় যে এই মিটিংটায় সবার যাইতেই হবে। মানে না গেলে তখন আর এটা, যে আপনি আমাকে প্রশ্ন করতেছেন যে আপনারা তো যেখানে একটা সমাধান খোঁজার মিটিং, সেখানে আপনারা সমাধান না খুঁজে বয়কট করতেছেন, ওয়ার্কআউট করতেছেন। কিন্তু এইটা তো হইতে পারে না, সবকিছু তো একটা প্রসেস আছে। এই যে প্রসেস ডিসরিগার্ড করে একটা সিস্টেম আমরা চালু করছি, যেখানে র্যাশনালিটি থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে কে কত জমায়েত করে কি বলতে পারলো, এটা আমাদের জন্য বিপজ্জনক। জি, এখন তাহলে ধরেন এই সংকটটার আলটিমেট সমাধান কি? আমরা যখন এই আলাপগুলো করছি তখন ডাকসু নির্বাচনের তফসিল দেওয়া হয়েছে এবং সেটা খুবই প্রত্যাশিত। ফলে এটাও খানিকটা দান দিক কিনা যে আপনার বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে, আপনার সব পক্ষ এটা বলছেন, কিন্তু হলে ছাত্র রাজনীতি থাকবে না। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরিচয় হচ্ছে আমি আসলে হলের ছাত্র, মূলত আমার সার্টিফিকেট তো হলের সার্টিফিকেট, তাই না? তাহলে হলে যদি না থাকে তাহলে ছাত্র রাজনীতিটা প্রিভেল করবে কিভাবে, বা সেটার ফরম্যাটটা কিরকম হবে? আচ্ছা, আমি আপনার প্রশ্নের উত্তরের সাথে একটু শিপন ভাইকে এনগেজ করে একটু উত্তর দিই। সেটা হচ্ছে, শিপন ভাই যে দাবি করেছেন যে হ্যাঁ আমরা ছাত্র দলের কোনো নেতাকর্মীর দ্বারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হই নাই, সেই দাবি সত্য। কিন্তু একসঙ্গে আমি এটাও বলতে চাই যে আজকে একটা খবর আমরা দেখতে পেয়েছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের একজন নেতৃস্থানীয় একজন ব্যক্তি, তিনি ইসলামিক ছাত্রী সংস্থার নেত্রীদের বিষয়ে খুবই একটি কটু মন্তব্য করেছেন। আমরা আশা করব যে এই ধরনের কর্মকাণ্ড আমরা যাতে না দেখি, আমরা যেন সবাই, যে নারীরা রাজনীতি করেন তারা তাদের পোশাকের জন্য বোধ তাদের পোশাক ছোট কিনা এবং বোধ তাদের পোশাক অতিরিক্ত বড় কিনা, মানে তারা নিকাব পর্যন্ত পড়ছেন এটার জন্য ইয়ে না করতে পারে। আমার কাছে মনে হয় যদি আপনি এই প্রসঙ্গ তোলেন নাই, কিন্তু এই মুহূর্তে এই কথাটা স্পেসিফিক্যালি বলা খুব ইম্পর্টেন্ট। তার কারণ নারীর যে নিরাপত্তা ইস্যু এবং নারীর রাজনীতিতে যে রাজনীতিতে থাকতে পারছে না, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। কাজে আমার চরমতম শত্রুর যে আমার পলিটিক্যাল প্রতিপক্ষ, তারও যদি এরকম কোনো কিছু হয় তাহলে আমি এটার প্রতিবাদ করব। সেই জায়গা থেকে প্রতিবাদটা করলাম। আর আলোচনা হচ্ছে হল নিয়ে, যে আলোচনাটা হচ্ছে আপনারা সবাই বুঝতেছেন এই জিনিসটা, যে আসলে এটা কোনো, যারা দাবি করেছে তারাও চিন্তা করে নাই এটার ইমপ্লিকেশন কি, যারা দাবিটা মেনে নিয়েছে তারাও চিন্তা করেন এটার ইমপ্লিকেশন কি। কারণ একটা বিশ্ববিদ্যালয়, সেটা একটা কাঠামো, এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনার কাঠামো কিসে কিসে থাকতে পারে, ফ্যাকাল্টিতে থাকতে পারে আর হলে থাকতে পারে। তো যেই সংগঠন ছোট তার একটা হলে দুইটা হলে কমিটি আছে, যে সংগঠন বড় তার 5টা 7টায় আছে, 20টায় আছে। এখন কথাটা হচ্ছে যে ধরেন ফরহাদ বলবে যে আমাদের কমিটি নেই, আমাদের টিম আছে। এটা একটা শব্দের খেলা, মানে এটা কোনো পয়েন্ট নাই। মানে ওই হলে এমন কিছু লোক আছেন যারা ফরহাদের সংগঠনটি করেন, এমন কিছু লোক আছেন যারা শিপন ভাইয়ের সংগঠনটি করেন। এখন এই অর্গানোগ্রাম যেটা, সেই অর্গানোগ্রামের নাম নিয়ে তো আসলে কিছু যায় আসে না। মূল কথা হচ্ছে যে ছাত্রদের ভয়ের জায়গাটা কি, ছাত্রদের মূল ভয়ের জায়গাটা হচ্ছে যে গেস্ট রুম, গণরুম, র্যাগিং। গণরুম কেন হয়েছিল? কারণ কাঠামোগতভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা আবাসন সংকট টিকিয়ে বা জিইয়ে রাখা হয়েছিল দীর্ঘদিন ধরে। তাহলে আমাদের প্রথমেই যেটা করার দরকার ছিল গত 1 বছরে, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক যে ক্যাপাসিটি, সেই আবাসিক ক্যাপাসিটিকে আমরা কেমনে ম্যাসিভলি বাড়াতে পারি, যাতে করে আমার যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকে 40,000, আমার যদি সিট থাকে 45,000, আসুক কোনো সংগঠন, সে তো আমাকে হলে সিটের কথা বলে রাজনীতিতে মিছিলে মিটিংয়ে নিতে পারবে না চাইলেও। কিন্তু আমরা কিন্তু খেয়াল করে দেখুন যে এই যে নতুন বন্দোবস্তের যারা কারিগর আপনারা দেখছেন, বাকছাসকে দেখছেন, যারা
প্রকাশ্যে বলছে। ফরহাদ তো অন্তত পক্ষে প্রকাশ্যে বলছে না যে এগুলা করা উচিত, মানে বাকশাসের লোকজন তো প্রকাশ্যে ওই দিন ওই মিছিলে যায় দাঁড়াইছে, একটা ছাত্র সংগঠন করি আবার হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এবং আজকেও তারা এটা বলছে যে আমরা একাডেমিক এবং হলে নির্বাচন, একাডেমিক এরিয়া এবং হলে আপনার ছাত্র রাজনীতি চাই না। তাহলে ছাত্র রাজনীতি কই করবো? সচিবালয়ে? মানে এটা কথাটাই কেমন না? এখন পয়েন্টটা হচ্ছে যে ধরেন অর্গানোগ্রাম নিয়ে অনেক আলোচনা হতে পারে, আলোচনার প্রয়োজনই নেই। আসল আলোচনা হচ্ছে যে আমি যদি আমার আবাসন সম্পূর্ণভাবে বাড়াইতে পারি, এবং এখানে আরেকজন বলতে পারেন যে আবাসন যে বাড়াবো এটা তো সময় সাপেক্ষ বিষয়, তাহলে এই পর্যন্ত আমরা এই জায়গায় আসতে পারি কিনা যে প্রথম বর্ষের যে শিক্ষার্থী তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সিট দিতে হবে, যে তাদের সিটটা ইনশিওর হবে ফার্স্টে, কারণ তারা সবচেয়ে ভালনারেবল। একটা ছেলে যখন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে যায় তখন তার 2-4টা জায়গায় কানেকশন হয়, তাহলে তো সে আবার থার্ড ইয়ারে গেলে তারটা বাতিলও করতে হবে। আমি বলছি যে এটা একটা ইন্টারিম, থার্ড ইয়ারে আমি তো প্রথমেই বললাম যে 40 থেকে আমি 40-45 হাজারের ক্যাপাসিটিওয়ালা একটা ইউনিভার্সিটি চাই, এবং এটা করা খুব টাফ না। আপনি দেখেন আমাদের এখানে কিন্তু শেখ রাসেল টাওয়ার আছে যে কর্মচারীদের জন্য, আপনার জগন্নাথ হলে রবীন্দ্রনাথ হল ভবন হয়েছে, তো এরকম ভবন তো আসলে আমরা বানানোর মধ্যে দিয়ে যে সিট ক্যাপাসিটি ওটা এনশিওর করতে পারি। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যেটা নিয়ে কেউ কথা বলছেন না, এটা খুব ইন্টারেস্টিং, যে হলের খুবই অর্ধেক অংশ বা খুব কম অংশ মেনটেন করে ছাত্র সংগঠনগুলা। হল আসলে চালিত হয় হচ্ছে হলের প্রভোস্ট দ্বারা, এবং এই প্রভোস্টের নিয়োগ তখনও রাজনৈতিক, এই হলে ছাত্র রাজনীতি না থাকলেও রাজনৈতিক, সকল ক্ষেত্রে রাজনৈতিক। কাজে যদি একটা প্রশাসন চায় যে একটা ছাত্র সংগঠন দখল নিতে পারবে না, ওই ছাত্র সংগঠন ওই হলের দখল নিতে পারবে সেটা না। সম্ভব। জি ফরহাদ, আপনার কাছে আসি। এই মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন বিজ্ঞপ্তি দিয়ে বলে প্রকাশ্য ও গুপ্ত ছাত্র রাজনীতি হলে চলবে না, গুপ্ত ছাত্র রাজনীতি জিনিসটা আসলে কি, সেটি একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ছাত্র শিবিরকে আসলে এখনো গুপ্ত রাজনীতি করছে, এবং রাজনীতিকে আসলে গুপ্ত করা যায়, এবং কেউ যদি গুপ্ত রাজনীতি করে তাকে কি আসলে নিষিদ্ধ করে বন্ধ করা যায় কিনা, নাকি এটা একটা খেলো বিষয় হয়ে যাচ্ছে? আইন কি জন্য দরকার হয়? আইন বা সিস্টেম দরকার হয় আপনার ক্রিমিনাল কাটকানোর জন্য। বিশ্ববিদ্যালয়ের কোনো হলে কোনো শিক্ষার্থী ক্রাইম করছে, আপনার তো প্রশাসনের এটা উচিত না সে কি শিবিরের না ছাত্র দলের না বাম দলের এটা বিবেচনা করা, তাকে সাথে পানিশমেন্ট দেওয়া উচিত। এখন গুপ্ত সুপ্ত এই প্রশ্নগুলো কখন আসতেছে? যখন আপনি হচ্ছে কোথাও কেউ একটা মব তৈরি করতেছে, কেউ একটা অন্য কোনো একটা ক্রাইসিস তৈরি করছে, আপনার কাছে মনে হচ্ছে সে শিবির। কিন্তু আমরা তো বলছি ভাই, যাকে আপনার সন্দেহ হবে এলোমেলো কিছু করছে তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসে। দ্বিতীয় প্রশ্নে আসি, ছাত্র শিবিরের ব্যাপারে গুপ্ত 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 বলতে বলতে মোটামুটি এটা এক প্রকার ন্যারেটিভ পর্যায়ে নিয়ে আসছে। অথচ বাংলাদেশের এক্সিস্টিং অন্য ছাত্র সংগঠন সব মিলায় যা প্রোগ্রাম করছে, পাবলিক ইভেন্ট, পাবলিক প্রোগ্রাম, এঙ্গেজ প্রোগ্রাম বা ডাইভার্স প্রোগ্রাম, ক্রিয়েটিভ প্রোগ্রাম, যত নামে বলতে পারেন, আমার মনে হয় একাই ছাত্র শিবির তার চেয়ে বেশি করছে। আওয়ামী লীগ রেজিমের কথা বলছেন? আওয়ামী লীগ রেজিমের কথা বলছেন, লাস্ট 1 বছরের কথা বলছে। আওয়ামী লীগ রেজিম তো আন্দোলন সংগ্রামের কথা, আন্দোলন সংগ্রামের পার্টটা ভিন্ন। তো এই 5-7 মাস বা এই লম্বা সময় জুড়ে এত পাবলিকলি এত বড় বড় ইভেন্ট করার পরও, এবং সব কিছু এভাবে মানে বাস্তবায়ন করবো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই যে অগস্ট পর্যন্ত আমার পুরো সময়টা গেছে পাবলিক ইভেন্ট ম্যানেজ করতে করতে। তাও যদি আপনি আমাকে এই ট্যাগিং দেন, আপনি স্পেসিফিক প্রবলেমটা বলেন যে অমুক হলে তমুক ব্যক্তি প্রবলেম করছে, তার ব্যাপারে ব্যবস্থা নিতে চাই, সে তোমাদের কিনা। এখন যদি আমি কখনো কেউ একটা ক্রাইম করছে আমি আপনাকে আটকাচ্ছি, তখন আপনি একটা প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করবেন। পলিটিক্যাল কম্পিটিশন তো আপনার মানে আপনি পাঠচক্র করেন, আমি পাঠচক্র করি, আমি ইভেন্ট নামান, আপনি ইভেন্ট নামান, আপনি কম্পিটিশন করেন, আমি কম্পিটিশন করি, আপনি বই করেন, আমিও করি, আপনি মিছিল করেন, আমিও করি, কম্পিটিশন এভাবে হবে। হ্যাঁ, আপনি যদি আমার লোকজনকে নাচেন, আপনি আমার ইভেন্টে আসেন, এসে দাঁড়ায় থাকেন, দেখেন কে কে আসে, আপনি আমার সাইকেল রেডিতে আসেন, ওই ফুটেজগুলো ওই ড্রাইভ লিঙ্কে ইউটিউবে এখন আপলোড দেওয়া আছে, ফুটেজ জুম দিয়ে দেখেন কোন কোন ছেলে আছে, কোন কোন ছেলে নাই, আপনার হলে গিয়ে খোঁজ নেন, পাবেন তো। মেঘদা অনেকগুলো বিষয় বলছে, আমি মনে হয় একটু অ্যাড্রেস করা দরকার, যেমন পরিবেশ পরিষদ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য, অনেকগুলো পয়েন্ট তিনি নিয়ে আসছেন। আমাদের কাছে ক্লিয়ার কথা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলের বাইরে আর কোনো কাউকে আপনি কাউকে রাজনীতি করতে দিবেন না, ডিসিশন মেক করার অথরিটি, লিগাল অথরিটি আছে কিনা, এটা মেঘদা উত্তর দিয়ে যাবেন আমি আশা করব। আমাদের এই সাধারণত আপনি কাউকে বলবেন শিবির রাজনীতি করতে পারবে না বা তমুক করতে পারবে না, তমুক করতে হবে, এটা আপনি এই 3টা প্ল্যাটফর্মে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে সিদ্ধান্ত হয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী এটি সাধারণত পরিচালিত। হ্যাঁ, যে অধ্যাদেশ ইউনিভার্সিটি চলে, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, এই 3টা পার্ট। আপনি নিজেরা যখন আইন তৈরি করতে যাবো, এখান থেকে ফেসিভার ক্রিয়েট হয়। আপনি আজকে কাউকে না করবেন, আরেকদিন কাউকে না করবে, এই প্র্যাকটিসটা শুরু হয়। আপনি বলেন না অমুক ক্রাইম করছে, শিবিরের বিরুদ্ধে অভিযোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1977 থেকে এখন পর্যন্ত শিবির 20টা ক্রাইম করছে, 50টা ক্রাইম করছে, 100টা ক্রাইম করছে, 3টা ক্রাইম করছে। আপনি সুনির্দিষ্ট অভিযোগ দেন, শিবিরকে নিষিদ্ধ করে দেন, প্যারা নাই তো আমার।
কিন্তু আপনি তো আইন অধিকার মানে আইন হাতে নিতে পারবেন না, আপনি বারবার বলতে পারবেন না শিবির পরিবেশ করতে নিষিদ্ধ, পরিবেশ পরিষদ তো নিজের লিগ্যাল কোনো ভ্যালিডিটি নাই। দ্বিতীয়ত আমরা লিগ্যাল অ্যাপ্রোচে ইউনিভার্সিটি প্রশাসনকে চিঠি পাঠিয়েছিলাম পরিবেশ পরিষদ কি জিনিস আমাদেরকে একটু দেখান। এটা বহু আগের কথা বলতেছে, যখন পরিবেশ পরিষদ বেশি আলাপ হইতো। এটা বিএনপি পিরিয়ড একবার পাঠাইছিলাম, ওই 1 থেকে 5 সাল সময় একবার, তখনও পাঠানো হয়েছিল। লাস্ট আওয়ামী পিরিয়ড একবার পাঠানো হয়েছিল, পরে একবার পাঠাইছি। এটা একটা রেজলিউশন আমরা দেখান, আপনারা তো চুক্তি করছেন, একটা কাগজ তো আছে, অন্তত কিছু একটা ডকুমেন্টও আছে, এটা দেখান, তারপর আমরা ফার্দার লিগ্যাল অ্যাকশনে যাবো যে এটা আরও লিগ্যাল আছে কিনা। ইউনিভার্সিটি বলতে আমাদের কাছে কিছু নেই, সংগঠনগুলো তাদের কাছে কিছু নেই, ম্যাকদার কাছে কিছু থাকলে আমাদের দেখাইতে পারে, যদি ম্যাকদা আমার কিছু দেখায় তাহলে আমি ফার্দার ব্যবস্থা নেব। যে জিনিসের কোনো লিগ্যাল ভ্যালিডিটি নাই সেটা আপনার আইনি মর্যাদায় নিয়ে বারবার বক্তব্য দেওয়া, এটা বেশ অন্যরকম। এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আপনারা বলছেন না কেন? বলেছি ইউনিভার্সিটি প্রশাসন বলছে আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই, এবং আমার কাছে পরিবেশ পরিষদ বিলুপ্ত করুক। এটা তো যে জিনিসটার ভ্যালিডিটি নাই সেটা বিলুপ্ত করবে কে? প্রশ্নটা এই জায়গায়। না, একটা ঐক্যমতের ভিত্তিতে হয়েছিল বিষয়, যেটা মানে খুব এটা আপনাদের অনেকের কাছে শুনতে হাস্যকর মনে হতে পারে যারা পরিবেশ পরিষদ বারবার বলতে থাকে। পরিবেশ পরিষদের আলাপটা তখনই আসছে যখন ডাকসুকে বানচা করে আলাপ আসছে, বহু আর কথা বলতেছে, এখন না। মানে একটা পরিপূরক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মানে এখন না, তখন থেকে বহু একটা পরিপূরক জায়গায় নিয়ে গিয়ে ডাকসুর বিকল্প একটা প্ল্যাটফর্ম হিসেবে এক্সিস্ট মানে করানোর একটা মাধ্যম উপকরণে নিয়ে যাওয়া হয়েছে আর কি। ম্যাকদা আজকে ওই যে প্রোগ্রাম বয়কট করছে, ম্যাকদারা আছে খুব ওয়ার্কআউট করছেন, ম্যাকদা সহ বাম সংগঠনগুলো খুব মজার মধ্যে আছে। কেন জানেন? আমি বলি আর কি, 2006 সালে যখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা ছাড়ে, তখন 28 অক্টোবর দেখবেন ছাত্র ইউনিয়নের সেই সময়ের নেতা বাপ্পাদিত্য বসু, ছাত্র ইউনিয়নের নেতা না, কোন সংগঠনের হ্যাঁ, তখন লগি বৈঠা দিয়ে ওই যে লোকজনের উপর আক্রমণ করে নৃত্য করছে এক প্রকার আর কি। তো পরবর্তীতে মানে বাম সংগঠনগুলোর একটা বড় সংখ্যক সংগঠনগুলোর সাপোর্ট আওয়ামী লীগের ছিল, 14 দলীয় জোট সহ, তারা মোটামুটি রান করে গেছেন। তারপরে আমরা সবচেয়ে মজার ঘটনা যেটা দেখলাম, 14 ইলেকশনে যখন আওয়ামী লীগ ক্ষমতায় চলে গেল, 153টা আসন বিনা নির্বাচনে জিতে, ছাত্রদলের আমরা মারি খাইলাম, আমরা মিছিল করলাম, আমাদের লোকজন ক্রস ফায়ারে মোটামুটি মারা গেছে, মানে ছাত্রদলের লোকজন আহত হয়েছে, মারা যাচ্ছে। তখন এই যে ম্যাকদা সহ আরো অন্য যাদের সংগঠন আছে, সবগুলো সংগঠন অ্যালামনাই সহ মিলে তারা যেসব জায়গায় যেখানে ছিল, পত্রপত্রিকায়, বিভিন্ন মিডিয়া হাউসে, বিভিন্ন এনজিওতে, বিভিন্ন সিভিল সোসাইটিতে, সবাই মিলে মতামত উৎপাদন করলো যৌথভাবে, যৌথ প্রযোজনায়, যে এটা ভাঙচুরের আন্দোলন, এটা হরতাল ভাঙচুরের আন্দোলন চলবে না, এগুলো দেশের উন্নয়ন পিছিয়ে দিচ্ছে, সুতরাং এগুলা বন্ধ করা দরকার। এক পর্যায়ে প্রায় সফল আন্দোলনটা ব্যর্থ হইলো এবং আওয়ামী লীগ শেষ পর্যন্ত ফেসিবাদ হয়ে উঠলো আর কি। এখন এই যে দীর্ঘদিনের এই যাত্রা, এগুলো এখন ঢাকবেন কি করে? আমরা তো এই কোশ্চেনগুলো করবো। ঢাকার একটাই রাস্তা, কিছু হলেই ছাত্র শিবিরকে কি করতে হবে। আচ্ছা ফরহাদ, এই সাধারণ শিক্ষার্থী বলে যে শব্দটা, এবং এরা যখন কোনো আন্দোলন করে সেইটার সুবিধা কি বেশিরভাগ সময় ছাত্র শিবির পায়, নাকি খুলনা বিশ্ববিদ্যালয়ে যে মডেলে চলে সেই মডেল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য বড় বিশ্ববিদ্যালয়কে প্রতিস্থাপিত হয় তাহলেও সেটার সুবিধা ছাত্র শিবির পায়, এরকম ধারণা অনেকের। এই ধারণাটা অমূলক কিনা সেই প্রশ্ন রেখে আপনার কাছে একটা বিরতিতে যাই, দর্শক ফিরছে একটু পরে। দর্শক স্বাগত, একবার ছাত্র রাজনীতির কথা বলছি আমরা। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি ফরহাদ আছেন আমাদের সঙ্গে। ফরহাদ, এই যে আমরা একটু আগে যেটা বলছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয় মডেল, মানে ছাত্র রাজনীতি কার্যত নিষিদ্ধ, কিন্তু সব ধরনের সামাজিক সেবা, উপকার করা, কোচিং, এগুলো সবই করে। ফলে এ ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলে শিবির লাভবান হয় বলে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর অনেক সাবেক নেতারাও মনে করেন। সেটা একটা জায়গা, এবং সেই সাধারণ শিক্ষার্থী যারা, তারা কি আসলে ছাত্র শিবিরের সমর্থন পুষ্ট, বা তারা কি আসলে বেশি ছাত্র শিবিরকে সমর্থন করে? এটা মানে এই যে চিন্তাটা তৈরি হয়েছে, দুইটা কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে দায় চাপানোর রাজনীতি খুব হাইলি চলতেছে। দায় চাপানোর রাজনীতির মধ্যে আমরা তখন জবাবগুলো দিই না পারে, তখন অন টাইমে আমরা হয়তো সয়ে যাই, এঙ্গেজ হই না, যে কারণে ওইটাই এস্টাবলিশ হয়ে যায়। যেমন ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য নাকি ষড়যন্ত্র আমরা করছি। আপনি মিছিলগুলো এখনো খুঁটে দেখবেন, ওইখানে সারিতে যারা লিড দিচ্ছেন 10, 12 জন, 15 জন, 20 জন, অলমোস্ট বড় সংখ্যক সবাই এখন বাকচাষে যোগ দিচ্ছে পরবর্তীতে। দায়ী হলো শিবিরের। এখন তারাই মাঝে মাঝে বক্তব্য দিয়ে বলে, এই যে আব্দুল কাদের কালকে পোস্ট করে বললো যে 9 দফাতে 57 দফা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য, আমি বলছি এই জন্য হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ষড়যন্ত্র ছিল। অথচ তখন তাকে আমি ক্লিয়ার করে বলছি এইটা মূলত হলের শিক্ষার্থীরা লাইফ রিস্ক নিয়ে ছাত্রলীগকে পিটায় বের করছে। এখন যেহেতু আওয়ামী লীগ গভর্নমেন্টে আছে এবং প্রশাসন
পুরোপুরি সরকারের। এখন যদি তারা সেফটি ফিল না করে এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া এবং ছাত্রলীগ পরে ব্যাক করে এদেরকে পিটাবে, টর্চার করবে, এদের সেফটির জন্য আপাতত এটা দেওয়াটা উচিত। এবং পরে এক দফায় টার্ন করলে পরবর্তীতে আমার হাইপোথিসিস যেটা ছিল 9 দফা তখন ভ্যালিডিটি শেষ, লিটারালি এটাই, এক দফার ঘোষণার মধ্য দিয়ে 9 দফার ভ্যালিডিটি শেষ এবং হাসিনার পতনের মধ্য দিয়ে রাজনীতির পুরোটাই বিনির্মাণের সুযোগ হয়েছে। যেহেতু ওই ইন্টারিম আওয়ামী পিরিয়ডে পুরো রাজনীতি বিনির্মাণের সুযোগ নেই, প্রশাসন পুরোটাই আওয়ামী লীগের, পুরোটাই ফেসিবাদ, ওই সময়টা শিক্ষার্থীদের সেফটির জন্য এই দফাটা অ্যাড করা হয়েছে। কিন্তু আব্দুল কাদের কি করলো, নতুন বয়ান হাজির করলো, 7ম দফা এটা করছি ছাত্রদেরকে রাজনীতি করতে না দেওয়ার জন্য, তখন ব্যাখ্যাটা জানা সত্ত্বেও এখন নতুন ব্যাখ্যা হাজির করলো, এদের দায় চাপানোর রাজনীতি। বিপরীতে কিন্তু আমি একটা ফেসবুক পোস্ট দিই নাই, আমাদের শিপন ভাই মনে করবে ওটাই মনে হয় সত্য। ঠিক সেমভাবে এই যে কালকের ঘটনায়, কালকে এই বিশাল মিছিল হইলো, এই 400-500 শিক্ষার্থীদের নিয়ে এত কিছু হইলো, হয়তো মনে মনে শিপন ভাই মনে করতেছে এটা আমরা করছি, কারণ ওই যে আমরা চুপচাপ ছিলাম, এটাতে এঙ্গেজ হয় নাই। এইটা যারা ঘোষণা দিয়ে, লিড দিয়ে, মেকানিজম করে, ইনফ্লুয়েন্স করে করছে, তাদের প্রতি বাইরে দায় দিবে না, এভাবে করে যে দায় চাপা। এবং অলরেডি বিএনপি তখন পেজগুলোতে দায় দিচ্ছে যে সারা রাত ব্যাপী যেটা শিবির করতেছে। তো এটার মধ্যে দিয়ে এভাবে চলতে থাকলে আমরাও চুপ থাকি, আমরাও এঙ্গেজ হই না। আমাদের একটা সিস্টেম হচ্ছে অপ্রয়োজনীয় কেউ ব্লেম করলে এটা নিয়ে ব্যস্ত থাকি না, আমাদের কাছে আমরা করতে থাকি। তাই যে কারণে সাধারণ শিক্ষার্থী এটা এইভাবে প্রসিদ্ধ হয়ে গেছে, এরা বোধ হয় আমাদের। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে বাস্তবে আমাদের সাধারণ শিক্ষার্থী অনেক বেশি নতুন করে শিবিরে এঙ্গেজ হচ্ছে, রিক্রুটমেন্ট হাইলি হচ্ছে। এটার কারণ হচ্ছে ইন্টারনাল প্র্যাকটিস। মনে করেন আমি যখন ম্যাকদার দলে যোগ দিতে চাইবো, আমি তো তাদের ইন্টারনাল প্র্যাকটিস অ্যানালাইসিস করবো, দেখবো যে খালি মিছিল করে, খালি বিরোধিতা করে, খালি ক্যাম্পেইন করে। আমি যখন ছাত্র দলের অ্যানালাইসিস করবো, দেখবো যে এটা ওইটা আমার এটা হচ্ছে। আর যখন সে শিবিরকে নিয়ে অ্যানালাইসিস করবে, দেখবে এখানে ট্রেনিং প্রোগ্রাম হয়, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয়, এখানে তার অন্যান্য পাঠচক্র, স্টাডি সার্কেল, এটা সেটা, মানে নানান ডাইমেনশনে তাকে শেখানো হয় এবং তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট। আমাদের তো আমার কাছে মনে হয় মোর দেন 95% কর্মসূচি আমাদের শুধুমাত্র ওই ব্যক্তিকে কীভাবে ভালো মানুষ হয়ে স্কিলড হয়ে গড়ে তোলা যায়, এভাবে করে আমার সারাদিন, আজকে সারাদিন হয়তো রাজনৈতিক প্রোগ্রাম যদি আমি 5টা করে থাকি, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে গেছে কমপক্ষে 15টা। মানে আমার যদি আজকে মানে অ্যাটেন্ডেন্স রেশিও চিন্তা করি, আমার সারা দিন যাইভাবে, আমার মেম্বার দিন যাইভাবে। ফলে যখন এটা তো আসলে স্নোবল সিস্টেমে একজন অপরজনের সাথে কানেক্টেড থাকে। এখন যখন একটা কর্মী সে যখন একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে যায় এবং সে যখন দেখে যে শিবিরের কারণে সে যাচ্ছে, আরেকজন আসতে থাকে, এভাবে যখন হাই স্কেলের শিক্ষার্থীরা এঙ্গেজ হতে থাকে, তখন বাকিরা বিরোধিতা করবে, খুবই স্বাভাবিক। তো এইভাবে বিরোধিতা করে আসলে শিক্ষার্থীদের এঙ্গেজমেন্ট কমাইতে পারবে না, এটা মানে বড় জায়গা আর কি। আমরা আসলে প্লেসড এই জায়গায় যে আসলে শিক্ষার্থীরা আমাদেরকে, একটা বড় সংখ্যক শিক্ষার্থী আছে যারা হচ্ছে শিবির না করেও শিবিরের অন্যান্য প্রোগ্রামগুলোতে আসছে। আমি এখানে ছোট্ট একটা প্রশ্নকে ছোট করে উত্তর দিন। ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই নারী ধারণা করা হয়, আপনাদের অনুষ্ঠানগুলোতে নারীরা আসে না সচরাচর, আমাদের দেখেন তাদের উপস্থিতি কি একটু কম বা নারীদের কাছে? আমরা এখানে 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের বড় যে প্রোগ্রামগুলো, বড় ইভেন্ট, সেখানে আমরা সরাসরি ফিমেলরা এমনিতে আসেন। লাস্টে যে 3SC প্রোগ্রাম দেখলে দেখবেন সারাদিনে ফিমেল স্টুডেন্ট আসছে। আর এই যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো আমরা মেল ফিমেল ভাগ করছি। আমাদের ভাতৃপ্রতিম যে সংগঠন, ছাত্রী সংস্থা, তারা এটা কন্টিনিউ করে এবং যত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো আমরা যেভাবে কন্টিনিউ করি, তারা সেম মডিউলে তারা এটা কন্টিনিউ করতে থাকে এবং এটা পরিচালনা। নির্বাচন হলে কি ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থা একসঙ্গে প্যানেল দিবে? ধারণা করতে পারেন, সম্ভাবনা আছে। এরকম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো সিদ্ধান্তে পৌঁছায় নাই আমরা, এবং একসাথে হওয়াটাই স্বাভাবিক আর কি, যেহেতু আমরা মানে মিউচুয়ালি কোঅপারেটিভ এবং প্রত্যেকটা কার্যক্রমে। তবে আমরা এখনো কে কোন পোস্টে কিভাবে প্যানেল হবে এটা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি। মেঘমল্লার এই পুরো আলোচনাটা আমরা যখন করছি, তখন আসলে ডাকসু নির্বাচনের একটা প্রস্তুতি থাকার কথা, উল্লাস, উচ্ছ্বাস, দাবি সেটা থাকার কথা। সেখান থেকে কি দৃষ্টিটা ডাইভার্ট হলো? ধরেন ছাত্রদল মনে করছে ডাকসু নির্বাচন হলে তারাই জিতবে, ফলে তারা মনে করে এটা কেউ সরাচ্ছে, তাদের অভিযোগ ছাত্র ফরহাদের দিকে। ফরহাদ মনে করে তাদের দিকে মানুষের জনসম্পৃক্ততা বাড়ছে, ফলে সেখান থেকে সরানোর জন্য। আসল কাহিনীটা কি আসলে মনে হয়? এখন খুব স্পষ্ট করে বললে আসলে এটা কে করেছে, মানে কার কারণে এই পরিস্থিতিটা তৈরি হলো, সেটা এককভাবে বলাটা খুব ডিফিকাল্ট। কারণ আমরা দেখলাম যে হচ্ছে আপনার আসলে যে সময়টা আসলে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ক্ষেত্রেও এটা ডিফিকাল্ট হচ্ছে, কারণ সবারই ডাকসু কেন্দ্রিক প্রস্তুতির বিষয় ছিল। এখন ডাকসু কেন্দ্রিক প্রস্তুতির যেই সময়টা, সেই সময়টা যে আসলে ব্যয় হচ্ছে হলো মানে এই পূর্ববর্তী বিভিন্ন ইস্যু নিয়ে, সেইটাও আসলে মানে কি বলবো, আমার মনে হয় না কারোর জন্যই কাম্য। কিন্তু ইস্যুগুলি কেন তৈরি হয়েছে সেটি তো আমি আমার প্রথম আলোচনায় বা প্রথম কথাতে বলেছি। আমি একটু ফরহাদকে এনগেজ করতে চাই। ফরহাদ একটা খুব ইন্টারেস্টিং কাজ করেছে, সে বাপ্পাদিত্য বসুকে হচ্ছে বা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে চালিয়ে দিয়েছে। পরে আপনি সংশোধন করেছেন, খুব ইন্টারেস্টিং না? কেন বললাম কথাটা, কারণ ডিসইনফরমেশনের কথা যেহেতু হচ্ছে, বিপ্লবী ছাত্র মৈত্রী, যেটা কিন্তু বাংলাদেশ ছাত্র মৈত্রী না, বামপন্থীদের নামগুলা খুব কাছাকাছি হওয়া, এটা একটা মানে ডিসইনফরমেশনের, কনফিউশনের একটা খুব মজার একটা জিনিস, ডাইনামিক তৈরি হয়। সেই বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা আমাদের ক্যাম্পাসে জাবির আহমেদ জুবেল
হচ্ছে মানে আপনারা খুঁজলেই পাবেন, মোদী বিরোধী আন্দোলন বলেন, আপনার দ্রব্যমূল্য বিরুদ্ধে আন্দোলন বলেন, সব গোটা আওয়ামী লীগ আমলে অসম্ভব ভোকাল থাকা মানুষ, অসম্ভব কষ্ট নিপীড়ন সহ্য করা মানুষ। 5ই আগস্টের পরে তার সংগঠনের নামটা জাস্ট একটু চেঞ্জ করে বাঁশের কেল্লা পেজ থেকে, এখন এটা অথেন্টিক বাঁশের কেল্লা না আনঅথেন্টিক বাঁশের কেল্লা আমি তো জানি না, ফরহাদ জানতে পারে, আমি আমার ধারণা ফরহাদও জানে না, যেহেতু অনেকগুলো বাঁশের কেল্লা, একাধিক বাঁশের কেল্লা পেজ থেকে তাকে বাংলাদেশ ছাত্র মৈত্রী নেতা বলে, মানে অর্থাৎ মেননের সাথে ট্যাগ করে এই জিনিসটা করা হয়েছে। এখন মুশকিলটা হচ্ছে যে ধরেন এই ডিফেন্সগুলা না, আমরাও এই অতীতের ডিফেন্স দিতে আগ্রহী না, কিন্তু কিছু জিনিস একটু চিন্তা করা দরকার। যে ধরেন ফরহাদ বলতেছেন যে বাংলাদেশে বামরা খুব মজায় আছে, কেন মজায় আছে? কারণ হচ্ছে আমরা 2013-14 হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করে তাদেরকে হত্যাযোগ্য করেছি, এবং এর আগে উনি একটা প্রোগ্রামে বলেছেন যে 153টা আসনে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হলো, সেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বামপন্থীদের কারণে হইতে পারছিল। কিন্তু ফ্যাক্টস আর ফ্যাক্টস, ওই নির্বাচনে সিপিবি বলেন, বাসদ বলেন, মাওবাদী মাওবাদী সংগঠন বলেন, কোন ওই আপনার ইনু মেনন ছাড়া, মানে শেখ হাসিনার গৃহপালিত প্রাণী দুটি ছাড়া আর কেউ নির্বাচনে যায়নি। এখন তাদের যে ওই রাজনীতি যে আমরা হচ্ছে বিএনপি জামাতের আন্দোলনকে ব্যাক করব না, সেই রাজনীতি ভুল রাজনীতি ছিল কিনা সেটার ক্রিটিক হইতেই পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যে একটা ন্যারেটিভ নতুন করে ডানপন্থী বলয় থেকে তৈরি হচ্ছে যে সামহাউ আওয়ামী লীগ একটা অন ট্র্যাক বস্তু ছিল, সেটাকে বামপন্থীরা উঠে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে গেছে, এখন বামপন্থীরা বিএনপির ঘাড়ে উঠছে, এখন বামপন্থীরা বিএনপিকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। এই ন্যারেটিভটা বারবার উৎপাদন করাটা খুবই প্রবলেমেটিক, কারণ আমাদের পলিটিক্সে তো তারপর ডেভেলপমেন্ট ঘটছে। আপনি আমাদের 17-18 মানে আপনি যদি আমার সংগঠন দেখেন, ছাত্র ইউনিয়ন দেখেন, আমাদের 17, 18, 19, 20, 21, 22, 23 মানে অবস্থানগুলো দেখেন যে 13 আন্দোলনের যেই যুদ্ধাপরাধের বিচারের আন্দোলন, সেই আন্দোলনকে কাজে লাগায় আওয়ামী লীগ যে একদম কমপ্লিটলি অন্য একটা ট্র্যাকে বাংলাদেশকে নিয়ে গেছে, সেই আন্ডারস্ট্যান্ডিং তো আমাদের নিজেদেরই আছে। কাজে এই আলোচনায় ফিরে যাওয়ার দরকার নাই। আমি জাস্ট যেটুকু বোঝানোর চেষ্টা করতেছি, পরিবেশ পরিষদ, এটা পরিবেশ পরিষদ খুব ইন্টারেস্টিং। আমার মনে হয় আপনি পরিবেশ পরিষদ দিয়ে একটু মানে আপনি নিজেও এটা জানেন, আসলে আপনি মানে গুগলে যে ইনফরমেশন পাবেন এগুলিকে আপনি ক্রেডিবল ইনফরমেশন হিসেবে নেবেন না, কারণ এগুলি আপনি কাগজে কলমে সিগনেচার সিল ছাড়া পাচ্ছেন না। কিন্তু যে কোনো সামাজিক চুক্তি তো আসলে একটা ফোরাম হিসেবে ফাংশনাল জায়গা থেকে তৈরি করা হয়। যেই পরিবেশ পরিষদের কথাগুলো আমরা বলতেছি, এই পরিবেশ পরিষদে কিন্তু এক পর্যায়ে শিবিরও অংশ নিত, এবং শিবিরকে একটা পার্টিকুলার ঘটনার পরে সারা দেশে পরিবেশ পরিষদ থেকে আপনার বাতিল করা হয়। তো সেইটাকে আপনি আসলে কিভাবে ডিল করবেন সেটা আপনার উপর। কিন্তু একটা জিনিস কার্যকর ছিল, 2018 ডাকসু নির্বাচনের আগে আবার শিবির নিয়ে আলোচনা হয়েছে। সেখানে শুধু ছাত্র দল এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বা বামপন্থী ছাত্র সংগঠনগুলি না, ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলনও আপনার কিনা শুধু পার্টিসিপেট করছে তা না, সেখানে শিবিরকে নেওয়া হবে কিনা বা শিবিরকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কিনা সেই মর্মে আলোচনা হয়েছিল। সেখানে সবাই সেটা রিজেক্ট করেছিলেন। কাজে পরিবেশ পরিষদ তো ফাংশনাল ছিল। এখন আপনি বলতে পারেন 24-এর পরে এটা আপনি রাখবেন না, কিন্তু তাহলেও সেটা ঘোষণা দিয়ে করতে হবে। এখন এইটা খুব ইন্টারেস্টিং জিনিস যে আমরা এটা নিয়ে দোষ দিতেছি ফরহাদ কেমন ভাবে যে যেন ডিফ্যাক্টো প্রক্টর উনি। আমি এই কথাটা নিজে 2-4 জায়গায় বলছি। এটা আসলে ক্রিটিসিজমটা ফরহাদের না, এই ক্রিটিসিজমটা আমাদের প্রক্টরের, যে তাহলে পরিস্থিতিটা কি যে হচ্ছে উনি এটা মানে, এবং আমরা উনারা জিজ্ঞেস করলে যা এই প্রসঙ্গগুলো নিয়ে ওনারা যা বলেন আমরা জিজ্ঞেস করলে একই কথা বলেন না। কাজে কোথাও প্রশাসনের একটা ক্লিয়ার স্ট্যান্স নিতে হবে, সেটা নিলে কেউ না কেউ অখুশি হবে, কিন্তু নিতে হবে। শিপন, ডাকসু নির্বাচন থেকে আলোচনাটা একটা প্রচলিত ধারণা হচ্ছে ছাত্রদল এই মুহূর্তে আসলে ডাকসু নির্বাচন মনে প্রাণে চায় না, এটা অনেকেই বিশ্বাস করেন। মানে এমনকি ছাত্র সংগঠনগুলো তো বটেই, সিনিয়রদের অনেক আলোচনায় আমরা শুনেছি, এটা মানুষের ধারণা। ফলে এইটার ব্যাখ্যা কি, এবং এই ডাকসু নির্বাচনে আসলে আপনারা এরকম মনে করেন কিনা বাকসা, ছাত্র শিবির, ছাত্র শক্তি এরা সবাই এক হয়ে গেলে, এবং আমরা দেখি যে ডাকসু সবসময় একটু ক্ষমতাসীনদের বিরুদ্ধে থাকে, ফলে যেহেতু বিএনপিকে এখন শ্যাডো গভর্নমেন্ট মনে করা হয়, সেই কারণে ছাত্রদল কি সামহাউ ডাকসুকে অ্যাভয়েড করতে চায়? আমি একটু এ ব্যাপারে যেটা বলি আর কি, সেটা হচ্ছে যে 5ই আগস্টের পর থেকে আমরা দেখছি যে ছাত্রদলকে যেমন ছাত্রলীগের বিপরীতে দাঁড় করানোর একটা চেষ্টা, ঠিক একইভাবে ছাত্রদল ডাকসু চায় না এরকম একটি ক্যাম্পেইন ধারাবাহিকভাবে চালানো হচ্ছে। এবং আমি আরেকটা মজার ঘটনা বলি। ধরেন এখন তো একটা ভালো পরিবেশ, বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, যে যার মত প্রকাশ করতে পারছে। 2019 সালে সর্বশেষ যে ডাকসু নির্বাচন হয়েছিল তখন তো আমরা ক্যাম্পাসে যেতে পারতাম না। সেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যখন আমরা ক্যাম্পাসে প্রথমবার ঢুকি তখনও মধুর ক্যান্টিনের সামনে আমাদের উপর হামলা হয়েছে। তারপরেও তার কিন্তু 1 মাস পরে আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি, যখন বাংলাদেশে বিরোধী মতের উপর সর্বোচ্চ দমন নিপীড়ন চালানো হচ্ছিল। তাহলে আমাদের যে গণতন্ত্রের প্রতি যে আমাদের যে বিশ্বাস বা আমাদের যে মূল্যবোধ, সেটি কিন্তু আমরা তখনও এই ধারাবাহিকতা রক্ষা করেছি।
তো এরকম একটি পরিবেশে, উন্মুক্ত পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটি কিন্তু একটি প্রোপাগান্ডা এবং একটি ষড়যন্ত্র ছাত্রদলের বিরুদ্ধে। এবং আমার কাছে মনে হয়েছে এই যে আমরা হল কমিটিগুলো যখন ঘোষণা করলাম, এবং একই সাথে দেখেন ডাকসুর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে 5 আগস্ট পরবর্তী সময়ে যতগুলো আলোচনা হয়েছে ডাকসু নিয়ে, আমরা কিন্তু প্রত্যেকটা আলোচনায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে তাদেরকে সহযোগিতা করেছি। শুধু এটাই না যে সহযোগিতা করেছি, ডাকসু নিয়ে শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে কেমন ডাকসু হলে শিক্ষার্থীদের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত হয় এবং শিক্ষার্থীদের জন্য যাতে ডাকসু হয়, সেই লক্ষ্যে কিন্তু আমরা একটি আমার কাছে মনে হয় সবথেকে গ্রহণযোগ্য ডাকসুর যে সংস্কার প্রস্তাবনা, এবং সেই আমাদের সংস্কার প্রস্তাবনা থেকে কিছু সম্পাদক পদ তারা গ্রহণ করেছে, কিন্তু আমাদের মূল দাবিগুলো কিন্তু তারা উপেক্ষা করেছে। শুধু আমাদের না, এই দাবিগুলো অন্যান্য ছাত্র সংগঠন প্রায় প্রতিটি শিবির ব্যতীত প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠন এই দাবি জানিয়েছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি, এটা বলা উচিত যে কেন আমরা ডাকসু চাই। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছিলাম, দেখেন আমরা ডাকসু চাই এবং একই সাথে ভবিষ্যতে যাতে ডাকসুর পথ কোনোভাবে বন্ধ না হয়, যারা আগামী দিনে সরকার গঠন করবে একাডেমিক ক্যালেন্ডারে ডাকসুকে অন্তর্ভুক্ত করতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে আজকে যে আমি মিটিং থেকে এসেছি, সেই মিটিংয়েও কিন্তু আমি এই বিষয়টি বলেছি যে আপনারা এখনও সময় আছে, ডাকসুকে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করেন, যাতে পরবর্তীতে এই ডাকসুর পথটি কখনো বন্ধ না হয় এবং কারোর উপর দায় চাপানোর রাজনীতি যাতে না করা হয়। আমার কাছে মনে হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে ইতিবাচক রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে, এবং বিগত দিনে ছাত্রদলের এই বাংলাদেশের সাধারণ জনগণ কিংবা শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে তাদের যে রাজপথে যে ভূমিকা, সেই ভূমিকায় ছাত্রদলের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাদের হল কমিটি গঠনের পরে ডাকসুকে বানচাল করার জন্য আমার কাছে মনে হচ্ছে এটা করা হতে পারে। এখন আমরা দেখলাম আজকে সারাদিন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যিনি 5 আগস্টের পরে নিযুক্ত, তার পলিটিক্যাল আইডিওলজি নানান প্রশ্ন উঠছে, এবং সেইটা ব্যাপকভাবে যারা ছড়াচ্ছেন তারা মূলত বিএনপি পন্থী মানুষ, এবং অনেকেই আগে মনে করতেন যে প্রফেসর নিয়াজ কোনো না কোনোভাবে জামাত বা ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত। ফলে আপনি যদি এখন ভিসিকে নিয়ে প্রশ্ন তুলেন, ফলে আদৌ এই 1-2 মাস 1 মাস বোধহয় সময় আছে, তাই না, নির্বাচনের? সেই নির্বাচন কি সম্ভব হবে, সেটা নিয়ে কথা বলবো। দর্শক, তার আগে আবারও বিরতি নিই। দর্শক, স্বাগত আরেকবার 24 ঘন্টায় শিপন। আমরা একদম সংক্ষেপে আপনার কাছে যেটা জানতে চাই সেইটা হচ্ছে যে এখন তাহলে এই যেহেতু আপনাদেরকে ডিফ্যাক্টো সরকারি দল মনে করা হয়, ফলে এই ডাকসু নির্বাচনে শেষ পর্যন্ত কি হবে? এখন যদি আপনার ভিসির রাজনৈতিক পরিচয়, উনি কবে অনলাইনে কি সভা করেছেন বঙ্গবন্ধুকে নিয়ে, সেটা নতুন করে যদি ডিসকভার করেন, তাহলে সেটি পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একটা অস্থিরতা তৈরি করবে না। আসলে আমরা ব্যাপারটাকে এভাবে দেখছি না। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, আমরা ভিসি মহোদয়ের সাথে যতবার কথা বলতে গিয়েছি, উনি সবসময় একটি ডায়লগ বা একটি কথা আমাদের উদ্দেশ্যে বলে, সেটা হচ্ছে, দেখো বাপ, আমি কিন্তু কোনো রাজনীতি বুঝি না, রাজনীতি করি না, আমি একজন অরাজনৈতিক ব্যক্তি। তো আমরা এটিকে বিশ্বাস করি, বা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, বাংলাদেশের প্রেক্ষাপটে উনি অনেক সম্মানীয় একজন ব্যক্তি, তো ওনার মতো একজন ব্যক্তি যখন এই কথা বলে আমাদের বিশ্বাস করতে হয়। তো হঠাৎ করে যখন এই ধরনের আলোচনা আমি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, শুধু যদি বলেন যে আমাদের ছাত্র সংগঠনের লোকজন এটি প্রচার করছে, ব্যাপারটি এরকম না। আমি বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের মধ্যে এটি দেখেছি, বিভিন্ন মতের মানুষ এটি প্রচার করছে। তো আমি আসলে এই বিষয়টা নিয়ে আমার কাছে মনে হয় না। ডাকসুর ব্যাপারে আমার কাছে এটি মনে হয় যে প্রশাসনের আন্তরিকতা থাকলেও তাদের মধ্যে যেটি আমরা লক্ষ্য করছি ফরাদের একটি কথার মধ্য দিয়ে, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই যে হঠাৎ করে একটি মব পরিস্থিতি তৈরি হয় এবং শিক্ষার্থীদের এই চাপের মুখে তার একটি সিদ্ধান্ত চাপিয়ে দেয়, এই সিদ্ধান্ত দিয়ে দিতে হয়। এই পরিস্থিতিতে আমার কাছে মনে হয় এখানে তাদের যে শক্তিশালী ভূমিকা রাখা দরকার ছিল, সেই শক্তির মনে হয় যে প্রচণ্ড রকম অভাব। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে এই বিগত কয়েক দশকের মধ্যে সবথেকে শক্তিশালী ভিসি হওয়ার কথা ছিল ওনার, কারণ প্রত্যেকটি ছাত্র সংগঠন ওনাকে যেভাবে সহযোগিতা করেছে বিগত 1 বছর ধরে, আমার কাছে মনে হয় না বিগত সময়ের কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন এতটা সহযোগিতা সকল ছাত্র সংগঠনের কাছ থেকে পেয়েছে। সেই জায়গা থেকে ওনারা যদি একটি কার্যকর পরিবেশ তৈরি না করতে পারে শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে আমরা যারা যে পরিস্থিতির মধ্যে এখন আছি, তাহলে কিন্তু আমাদের জন্য এটা আসলে বিব্রতকর। তবে আমরা
এখান থেকে বলতে চাই আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং সেটির লক্ষ্যে ওনাদেরকে একটি কার্যকর পরিবেশ তৈরি করতে হবে। মেঘমালার এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর আসলে কার ছায়া বেশি, কার প্রভাব বেশি? এবং ধরেন আজকের বৈঠকটাও যখন চূড়ান্ত সিদ্ধান্ত হলো না, তার মানে প্রক্রিয়াটা আসলে দীর্ঘায়িত হচ্ছে। এইটা আসলে কি লক্ষণ দেয়, বা নির্বাচনে এটার কোনো প্রভাব পড়বে কিনা ডাকসুতে? আমি আগে নিজেও না এই ধরনের বিভিন্ন রকম কার প্রভাবের কারণে ভিসি প্রক্টর এরকম ব্যর্থ হচ্ছে তাই নিয়ে নানান রকম মত দিয়েছি। আমার বর্তমানে এসে আমার ধারণা এটা হচ্ছে পিওর ইনকম্পিটেন্স, অদক্ষতা। আপনি চিন্তা করে দেখেন তো, এই প্রশাসনের আন্ডারে 2টা খুন হয়েছে ক্যাম্পাসে। সাম্য হত্যাকাণ্ড হয়েছে, তোফাজ্জল হত্যাকাণ্ড হয়েছে। তোফাজ্জল হত্যাকাণ্ড কেন আগাচ্ছে না? কারা তোফাজ্জল হত্যাকাণ্ডের যারা খুনি এবং খুনের অন্যান্য সহযোগী তাদের প্রোটেক্ট করার চেষ্টা করতেছে? তাই নিয়ে তোফাজ্জলের বোন এর আগেও মিডিয়াতে বলছে, সম্ভবত কিছুদিন আগেও এটার কেস নিয়ে বেশ কিছু মিডিয়াতে রিপোর্ট হয়েছে। ভিসি নিশ্চয়ই তদন্ত করবে না। ভিসি তদন্ত করবে না, কিন্তু ভিসি আমার ক্যাম্পাসে যদি একটা খুন হয়, সেখানে যদি আমার শিক্ষার্থী সেটার সাথে জড়িত থাকে, এবং একটা খুন মানে কি কেউ একটা ছুরি মেরে ফেলছে এভাবে না, সেখানে একটা মব করার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা খুন হয়েছে, সেখানে কারা এটা এনগেজ করছে, তাদেরকে বাঁচানোর প্রক্রিয়া বলেন, অমুক বলেন তমুক বলেন, বা একটা ভালো ভিসি থাকলে কি হতো যে তিনি এটা এনশিওর করবেন যে সেখানে শাস্তি হয়। ধরেন তোফাজ্জল ইনসিডেন্ট আইসোলেশনে বলতেছি না আমি, ধরেন তোফাজ্জলের ইনসিডেন্ট, সাম্য হত্যার ইনসিডেন্ট, মাঝখানে আপনার শেখ হাসিনার যেই আপনার কি বলে মুরাল, ঘৃণাস্তম্ভ মুছে ফেলা, মুরাল ধ্বংস করা একদম টপ সিকিউরিটির মধ্যে, তো এই ঘটনাগুলো তো বারবার ঘটতেছে। এবং তারা যেই সিদ্ধান্ত নেওয়ার পরে তাদের আবার অন্য স্টেক হোল্ডারদের সাথে বসতেই হবে, সেই সিদ্ধান্ত ওনারা ওখানে নিয়ে আসেন কেন? মানে ওনাকে 500 মানুষ মিলে যদি চাপ দেয়, তাহলে যা বলবেন তাই করবেন উনি। তাহলে কালকে যদি বলে যে ছাত্র রাজনীতি রাখা যাবে না, তো উনি আবার ওটা পাশ করে এসে আবার ছাত্র সংগঠনগুলির সাথে বসবে। এইভাবে হইতে পারে না। বিশ্ববিদ্যালয় কিভাবে চালানো হবে? আমরা পরিবেশ পরিষদের কথা যে বারবার করে বলছি, এটা কিন্তু শুধু শিবির বেশিং এর জন্য না, বলছি যে কোনো একটা চার্টার দরকার, কিছু একটা দরকার যে এটা চলবে, এটা চলবে না, একটা ঐক্যমতের জায়গা, মানে একটা বেসিক কনসেনসাস যদি না হয়, তাহলে সামনের দিনে যে পরিস্থিতি, এখানে আমরা কেউ আলাদা ভাবে না, সবাই মিলে বিপদে পড়বো। জি। ফরহাদ, আপনি নিশ্চয়ই আব্দুল কাদেরের সেটি তো দেখেছেনই, তাই না? আব্দুল কাদের স্ট্যাটাস যে ছাত্র শিবির দেদারসে কার্যক্রম চালাচ্ছে। আপনারা বলছেন আপনাদের কমিটি নাই, টিম আছে, এটার পার্থক্য কি সেটা একটু বলেন ছোট করে। আর এই ভাইস চ্যান্সেলরকে আসলে আপনাদের বুদ্ধি পরামর্শে চলেন, এটা অনেকে বলার চেষ্টা করেন। জি, আমি সময় কমেন্ট পাবো জানি না, আমি শর্টে বলি। টিমের ব্যাপারটা আমরা ক্লিয়ার করেছি, সেটা হচ্ছে আমরা যখন কোনো কাজ বাস্তবায়ন করি, আমাদের তো টিম ওয়ার্ক লাগে। আমাদের তো আর ব্যক্তি রাজনীতি করি না যে তুমি 10 জন নিয়ে কাজ করে ফেলো। বড় একটা ইভেন্ট নামাবো, একটা ভলান্টিয়ার টিম লাগে যে এই হল থেকে এই 5 জন এসে রিসিভ করবা, এই 5 জন এসে পানি ফিল্টার হ্যান্ড ওভার করবা, ফার্স্ট এড বক্স হ্যান্ড ওভার করবা, সাইকেল রেলতে তমুক হল থেকে 50 জন আসবে, তাদেরকে তোমরা ওয়েলকাম করে রিসিভ করবা। এই যে ইনস্ট্যান্ট যে পার্টিকুলার কাজের জন্য পার্টিকুলার টিম ফর্ম করতে হয়, সেটাকে মিন করেছে। এখন যারা টিম ওয়ার্ক করে না, যারা ব্যক্তি রাজনীতি করে, বিভিন্ন কোরাম পলিটিক্স করে, তারা এই টিমের মতো কম্পোজমেন্ট, এটা খুবই স্বাভাবিক। আর হচ্ছে ভিসির আলাপ আসছে, আমাদের কেউ হইলে এতটা অদক্ষ হইতো না আর কি, এক লাইনে এটা বলি। ছাত্র শিবির যে ট্রেনিংয়ের মধ্য দিয়ে নিয়ে যায়, যদি আমাদের কেউ হইতো ছাত্র শিবিরের, এতটা অদক্ষতার পরিচয় দিত না, অনেক ভালো দক্ষতার পরিচয় দিত। এখন আসি নিচের দিকে আর কি, যে ম্যাকডাউনগুলো আলাপ আসছে, তার মধ্যে হচ্ছে পরিবেশ পরিষদ নিয়ে একটা রেফারেন্স আছে জাবির ঘটনায়। আমরা মনে করতাম বোধহয় জাবির ঘটনায় ওনারা যে মিসকোড করতেন সেটা বোধহয় সত্য। মিসকোড হচ্ছে জাহাঙ্গীরনগরে একটা পার্টিকুলার ঘটনায় কেন্দ্র করে শিবিরকে নাকি অফিসিয়ালি মিটিংয়ে নিষিদ্ধ করা হয়েছে, সেটাই আছে। পরে এতদিন তো এই মিথ্যার উপরে চলেছে, 5 তারিখের পরে আমরা সেই রেজলিউশন বের করলাম লিগ্যাল ফর্মাল প্রসিডিওরে। তো ওখানকার ভিসি জাহাঙ্গীরনগরে উদ্যোগ নিয়ে সে রেজলিউশন বের করলো, ওখানে শিবিরের নিষিদ্ধের কোনো ডকুমেন্টেশন, কোনো সিদ্ধান্ত কিছুই হয় নাই, অথচ সেটাকে ভিত্তি করে পরিবেশ পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় করলো। আর পরে আমরা জাহাঙ্গীরনগরে খোঁজ নিলাম, জাহাঙ্গীরনগরে আমরা সেই বোনের সাথে সাক্ষাৎ করেছি যে ভিকটিম, তার বোন বলেছে তাকে এখানে আনার পরে, সুস্থ মানুষকে ঢাকায় আনার পরে এখানে হত্যা করা হয়েছে, তার বোনের সাক্ষ্য। আপনারা গিয়ে তার বোন এখনো জীবিত আছে, তার বোন জিজ্ঞেস করবেন, বোন একান্তে সাক্ষাৎকার দিয়ে তিনি জীবনের বয়ে বাইরে হতে জিজ্ঞেস করবেন, তিনি জীবিত ছিলেন, সুস্থ ছিলেন, পরবর্তীতে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। এবং সেই ঘটনাকে মিথ্যা করে, একে তো মিথ্যা, এটা সেকেন্ড মিথ্যা হচ্ছে যে জাবিতে শিবির নিষিদ্ধ, সুতরাং জাবিতে নিষিদ্ধ করতে হবে, অর্থাৎ জাবিতে নিষিদ্ধ ডকুমেন্টটা পরে প্রমাণ পাইলাম আমরা। সেসব নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমার সঙ্গে আছেন বাংলাদেশ